শোনা যাচ্ছে? শোনা গেলে কেউ একজন কমেন্ট করো। যদি শোনা যায় তাহলে কেউ একজন কমেন্ট করো। দেখা বা শোনা গেলে কেউ একজন কমেন্ট করো। দেখা বা শোনা গেলে কেউ একজন কমেন্ট করো। কমেন্ট করো কেউ। আচ্ছা, থ্যাংক ইউ সোমা। ঠিক আছে কাকু, ওকে, ধন্যবাদ। আজকে 26শে ফেব্রুয়ারি। আমরা সকলেই জানি আমাদের প্রিয় সহযোদ্ধারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছে বার্তা তুলে ধরার জন্য ধারাবাহিকভাবে লাইভ করেছেন এবং তারা বলেছে, সেই ক্ষেত্রে আপনারা সকলেই কম বেশি জানেন যে আগামী পরশুদিন শুক্রবার 28শে ফেব্রুয়ারি আমাদের ধর্মতলা বিগ বাজার থেকে শিয়ালদা বিগ বাজার থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত আমাদের মহামিছিল অনুষ্ঠিত হবে। যে মহামিছিলের মুখ্য উদ্দেশ্যই হলো যে বর্তমান রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যে দীর্ঘ একটা ঐতিহাসিক যে বঞ্চনা এবং যন্ত্রণা, সেই বঞ্চনা এবং যন্ত্রণার কথা তুলে ধরা। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের প্রায় 3 বছর হতে চলল আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চের মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, সেটা আপনারা সকলেই অবগত আছেন। যারা এই লাইভটা শুনছেন বা পরবর্তীকালে শুনবেন, তেনাদের কাছে অনুরোধ, যদি আমার এই কথা বা বক্তব্যের সঙ্গে যদি মনে হয় যে এই কথাটা আপনার মনের কথা, তাহলে এই লাইভটা অবশ্যই শেয়ার করবেন। কারণ এই লাইভটা কোনো ইউটিউব চ্যানেল নয়। প্রথম কথা, যে প্রচুর ভিউয়ার্স হবে, সাবস্ক্রাইব হবে, তার জন্য টাকা ইনকাম হবে, সেটা কিন্তু আদতে নয়। আমাদের যে বঞ্চনা, সেই বঞ্চনাটা 2014 সাল থেকে নয়। যদি আমরা একটুখানি লক্ষ্য করি, আপার প্রাইমারি টেট পরীক্ষা 2011 সালেও হয়েছে। তাহলে 11 সালের যারা ক্যান্ডিডেট ছিল তারা পরবর্তীকালেও অ্যাপ্লাই করেছে, এবং যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আমরা আছি বা ছিলাম, 2014 সালে আমরা একটা অফলাইন ফর্ম ফিল আপ করেছিলাম। তার পরবর্তীকালে 2015 সালে অনলাইন ফর্ম ফিল আপ হয় এবং 15 সালের 16ই আগস্ট আমাদের আপার প্রাইমারি পরীক্ষা হয়। তারপরে দীর্ঘ একটা বঞ্চনা, দীর্ঘ একটা ইতিহাস আমরা তৎকালীন শিক্ষামন্ত্রীকে দেখেছি। একাধিকবার আমরা 2017 সাল থেকে যদি হয় তাহলে আজকে 25 সাল পর্যন্ত 8 বছর ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করেছি, রাস্তায় আমরা আছি। তাহলে নিয়োগ প্রক্রিয়াটা 2014 সাল থেকে যদি ধরা হয় তাহলে আজকে 25 সাল, অর্থাৎ 11 বছর। আর যদি 11 সাল থেকে আমরা 14ই বা ধরবো কেন, 2011 যারা আছে সেই ক্যান্ডিডেটগুলো যদি ধরা হয় তাহলে আমাদের নিয়োগ প্রক্রিয়া আপনারাই হিসাব করুন, প্রায় 14 বছর। তাই যে চাকরি প্রার্থীটার বয়স 30 বছর ছিল তার আজকে 44 বছর হয়ে গেছে, যার 35 বছর ছিল তার 49 বছর হয়ে গেছে। আমরা কম বেশি সকলেই জানি যে আমাদের মঞ্চে যারা যাতায়াত করেন দীর্ঘদিন, এই দীর্ঘ 3 বছর হাজার হাজার চাকরি প্রার্থী মঞ্চের সঙ্গে যুক্ত আছেন। তাদের মধ্যে অনেকজনের বয়স 51-52 বছরও হয়ে গেছে।
তাদের বয়স কিন্তু আর নেই, শেষ হয়ে গেছে। যদি পরবর্তীকালে 2 বছর 3 বছর 4 বছর ছাড়ও দেয়, তাও তারা বুঝতে পারবে না। অর্থাৎ দাঁড়িয়ে থেকে একটা প্রজন্মকে এখানে শেষ করে দেওয়া হয়েছে। একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা অস্বচ্ছতা, একটার পর একটা কমিশনের অদক্ষতার কারণে আজকে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা আজকে আমরা বেকার হয়ে বসে আছি। বেকারের যে যন্ত্রণা, অসহনীয় যে যন্ত্রণা, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী পর্যন্তও জানেন। আমরা একাধিকবার কালীঘাট গিয়েছি, নবান্ন গিয়েছি, স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে বিকাশ ভবন, আমরা ধারাবাহিকভাবে ডেপুটেশন, এই রাস্তার আন্দোলন এবং আমরা অফিসের বিভিন্ন জায়গায় যোগাযোগ রেখেছি, কিন্তু আমাদের সুরাহা এখনো পর্যন্ত হয়নি। আমাদের দুর্ভাগ্য, একই কথা বারবার আমরা বলি, বলতেও খারাপ লাগে, কিন্তু তাছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা 2011 সালে স্বপ্ন দেখেছি। 2011 সালে স্বপ্ন দেখে এই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আমরা কল্পনা করতে পারিনি যে এইভাবে ঠুটো জগন্নাথ হয়ে একটা সরকার আমাদের দিকে কোনো রকম কর্ণপাত বা দৃষ্টি না দিয়ে এইভাবে একটা আত্ম অহংকার এবং দাম্ভিকতার মধ্য দিয়ে চলবে। হ্যাঁ, আমাদের এই সরকার সুষ্ঠুভাবে চলার পিছনে আমাদের অবদান আছে আপার প্রাইমারি। যদি 2014 সালে পরীক্ষার পর যদি আমাদের 14,339 সেই পদে যে ভ্যাকান্সিটা ছিল 2014 সালে 14,339, সেই ভ্যাকান্সিতে নিয়োগ হলে তখন স্যালারি ছিল 37,000 টাকা। যদি 37,000 টাকা স্যালারি হয়, একটা হিসেবে 14,000 যদি হিসাব করা হয়, পার মান্থ 52 কোটি টাকা ব্যয় হতো শিক্ষা খাতে ছাত্রদের ভবিষ্যতের জন্য। তাহলে খুব কম করে হলেও 600 কোটি পার ইয়ার সরকার সেখান থেকে সেভ করেছে। আজকে যদি 2014 সাল থেকে যদি আমরা 10 বছর হিসাব করি, তাহলে কয়েক হাজার কোটি টাকা সরকার বাঁচিয়ে রেখে অন্যান্য খাতে কাজে লাগিয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বিএড করেছি। আমরা জমি জায়গা বিভিন্ন জোন, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা বিএডটা করেছি। আমরা দেখেছি যে বিএড কলেজের কীভাবে রক্ত চোষার মতো টাকা নেয়, এবং তার পাশাপাশি আমরা এমএ করতে গিয়ে হোস্টেল, মেসে, বাসে যাতায়াত করে বই খাতা সমস্ত কিছুতে আমরা খরচ করেছি, কিন্তু আমরা কিচ্ছু পাইনি এখনো পর্যন্ত। একটা মাত্র টেট পরীক্ষা হয়েছে 2014 সালে, তারপর আমাদের বয়সগুলো সব শেষ। এমন একটা সামাজিক পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছি আমরা যে এর পরের পরীক্ষা দেওয়ার মতো আর কোনো পরিস্থিতি নেই। আজকে যদি আমরা 9-10-এর যে 26,000 প্যানেলের দিকটা ভাবি, তখন অনেক কথা বলছে, সব কথা আমরা শুনতে পাচ্ছি যে আমাদের আর পরবর্তীকালে পরীক্ষা দেওয়ার মতো আর পাশ করার মতো ক্ষমতা নেই। তাহলে আজকে আপার প্রাইমারি যে চাকরি প্রার্থীরা 10টা বছর 11টা বছর কেউ 14 বছর বসে আছে, তারা কি করে পরীক্ষায় পাশ করবে? এইটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভাবার অনুরোধ রইল। মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখলেন অনেক চাকরি প্রার্থী বাতিল হয়ে যাচ্ছে, তখন বলেছিলেন যে সেই পরিবার, তাদের পরিবার আছে। আজকে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কোনো পরিবার নেই, আমাদের ফ্যামিলি নেই। আজকে যে সহযোদ্ধারা এই অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছে, সেই পরিবারগুলো আজকে কিভাবে কাটাচ্ছে তাদের খবর একবারও কেউ নেয় না। আর আজকে আপার প্রাইমারির এই চাকরি প্রার্থী যে ছেলে মেয়েগুলো আমরা পড়ে আছি, দীর্ঘ 10টা 11টা বছর, একটা প্রজন্ম, একটা দশক আমাদের জীবন থেকে চলে গেছে। এরপরে আমাদের আর ঘুরে দাঁড়ানোর আর কোনো জায়গা নেই, মেরুদণ্ড সোজা করে বাঁচার কোনো আর জায়গা নেই। এটাই বাস্তব, এটাই সত্য কথা। আজকে এর মধ্য থেকেও প্রচুর ক্যান্ডিডেট হতাশ হয়ে দিন গুনছে। অনেকজন বিবাহিত তাদের সংসার ছেড়ে তাদের সংসারে ভাঙন দেখা দিয়েছে, এমন যন্ত্রণা। তারপরে একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি যে ন্যূনতম যে টিউশন পড়িয়ে খাবে সেই সংস্থানটুকু প্রত্যেকটা ক্যান্ডিডেটের স্বচ্ছভাবে নেই। যাবেটা কোথায়? একজন যে রিক্সাওয়ালা, একজন যে রাজমিস্ত্রি, তার যে মান্থলি ইনকাম,
একটা শিক্ষিত MA BEd করা ছেলে মেয়েদের সেই ইনকাম সোর্স নেই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ রইল এই জিনিসটা ভাবার। অনেক চলে গেছে, অনেক সময় পেরিয়ে গেছে, আমাদেরকে নিয়ে প্রচুর রাজনীতি হয়েছে, প্রচুর টাকা সেভ করে সরকার জনমুখী প্রকল্প জনমুখী কাজ করে তারা বেঁচে আছে। সেখানে আমাদের মতো হাজার হাজার আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবদান আছে। এই সরকার যদি সুস্থভাবে কোনো সামাজিক কাজ করে থাকে, হাজার হাজার কোটি টাকা এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছ থেকে তাদের স্যালারির টাকা ওখানে খরচ করা হয়েছে। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্যান্ডিডেট তবুও মুখ বুজে আছে যে না, শেষ পর্যন্ত এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত এই 10টা বছর 14 বছর আমাদেরকে চাকরি দিতে পারেনি, অন্তত শেষ মুহূর্তে গিয়েও শেষ হাসিটা হাসাবে। এইখানে বলার কথা আছে এবং বলতে গিয়েই আমরা বারবার ফিরে এসেছি। আমরা দিয়েছি আমাদের কাজ, এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা পুনরায় আগামী পরশুদিন 28শে ফেব্রুয়ারি আবার কলকাতা শিয়ালদার বিগ বাজার থেকে শুরু করে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত আমাদের এই দাবিপত্র আমরা পেশ করব। আমরা রাজ্যের মানুষের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে আমরা আমাদের দাবি আমরা আবার তুলে ধরব। তাই তার জন্য প্রত্যেকটা সহযোদ্ধা যারা এই লাইভটা শুনবেন বা শুনছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা দলে দলে এই মিছিলে, মহামিছিলে অংশগ্রহণ করুন। আর না হলে এই কান্নাকাটি আর যে হতাশা, এই হতাশা আমাদেরকে আরও গ্রাস করে ফেলবে। সামনে বিধানসভা ভোট, আমরা দেখেছি একটার পর একটা বিধানসভা ভোটে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। তৎকালীন মুখ্যমন্ত্রী আজ সব অতীত ইতিহাস হয়ে গেছে। যেই মার্চ মাসে হবে, এই পুজোর আগে হবে, এই ভোটের আগে হবে, এই ভোটের পরে করে করে আজকে আমরা এই 14 বছর 11 বছর, কারো 14 বছর কারো 11 বছর আমরা আমাদের জীবন থেকে পেরিয়ে গেছে। সব থেকে একটা ধোঁকাবাজি আমাদের সঙ্গে করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। এটা আমাদের কাছে খুব লজ্জার। ইতিহাস হয়ে থাকবে যে আমরা এমন একটা প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আমরা ভোট দিয়েছিলাম ওনাকে, যে আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে। তাই এখনো বলবো মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের আপার প্রাইমারির যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি হাজার হাজার ভ্যাকান্সি পড়ে আছে। স্কুলগুলোর দিকে যদি আমরা তাকাই, আপনি একটু লক্ষ্য করবেন, আমি ব্যক্তিগতভাবে দেখছি আমাদের এলাকার দুটো স্কুল আমার কাছেই আছে। সেই স্কুলে ছোট ছোট বাচ্চারা, তারা 5 to 8, আমাদের দুটো স্কুল ছিল, গল্প একটু বলতেই হয়, প্রায় 4 থেকে 4,500 ছাত্রছাত্রী। শেষ পর্যন্ত সেটাকে একটা গার্লস স্কুল করা হলো, 5 to 8 আপার প্রাইমারি। সেখানে আমারই ভাইজি পড়ে। আমি তাকে জিজ্ঞাসা করছি, আরে তোদের কটা করে ক্লাস হয়? বলছে প্রত্যেক দিন আমাদের 2টো ক্লাস হয়। আমি বললাম পরপর হয়? বলছে না, প্রথমে একটা ক্লাস হয়, তারপরে আবার টিফিনের পরে একটা ক্লাস হয়ে তারপরে ছুটি হয়ে যায়। এইভাবে স্কুলগুলো চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, আপনারা একটু ভাবুন বিষয়টা নিয়ে। এরকম হাজার হাজার স্কুল আছে, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক স্কুল বন্ধের মুখে। তারপরে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের যে ছাত্রছাত্রী সেখানে নেই। অনেক স্কুলে দেখতে পাচ্ছি যে গ্রুপ ডি স্টাফ বা রান্না রাঁধুনি তারা পর্যন্ত ক্লাসগুলোতে গিয়ে ক্লাস করায়। এইভাবে পশ্চিমবাংলার স্থায়ী উন্নয়ন কোনোদিন হতে পারে না। আবার কিছুদিন আগে স্কুলের যে ডিসেম্বর মাসে আমরা দেখলাম একটা স্কুলে আমাদের বন্ধু জয়েন করার পর তাকে খাতা দেখতে দেওয়া হয়েছে 700 খাতা, 2,500 স্টুডেন্ট, তার মধ্যে 2টো ইতিহাসের শিক্ষক। তাকে বেচারাকে দিয়েছে 700 খাতা। 10 দিনে বেচারা তো একবারে রাত দিন ঘুম নেই, অক্লান্ত পরিশ্রম করে সেই খাতাগুলো দেখেছে। খাতাও সেই রকমভাবে দেখা হচ্ছে নামমাত্র, বা সেই খাতা দেখতে গিয়েও যোগ্য বা যথার্থ টিচার নেই, যথেষ্ট টিচার নেই।
এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের অনেক স্টুডেন্ট আছে, টিউশন আমরা কম বেশি পড়াই, সেখানে আমি ব্যক্তিগতভাবে দেখছি অনেক মেধাবী স্টুডেন্ট আছে প্রান্তিক পরিবার থেকে উঠে আসা। সেই পরিবারগুলো শেষ পর্যন্ত যখন স্কুলের টিচার পাচ্ছে না, ঠিকঠাক মতো ক্লাস হয় না, তখন ক্লাসে যাওয়া বন্ধ করে দিচ্ছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করছি যে তোমার ছেলে তো খুব মেধাবী, ও যে স্কুলে শিক্ষক নেই, কি করব, কি হবে, ওর ভবিষ্যতে কিছুই নেই, তাহলে পড়ি আমার কি লাভ হবে? তারা তারা স্কুলে পর্যন্ত স্টুডেন্টকে দিতে পারছে না। আজকে স্কুল ছুট হচ্ছে, বলছে স্কুলে টিচার স্টুডেন্ট নেই, তাই আজকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দুটো টিচারকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। কেন? কারণ সেইখানে দুটো টিচার যখন থাকবে, সেই স্কুলে কে পড়াতে দেবে? ফলে স্বাভাবিকভাবে সেই স্কুলের স্টুডেন্ট যাচ্ছে না। আর সেইটাকে বলছে সেখানে স্টুডেন্ট নেই, সেখানে টিচার দিতে হবে। তো যদি একটা স্কুলে কমপক্ষে 12টা টিচার থাকে, একটা আপার প্রাইমারিতে, সেইখানে দেখুন যে স্টুডেন্টের ভর্তি। আজকে আমরা সেই জায়গাটা চাইছি যে আমাদেরকে নিয়ে 8-10টা বছর তো প্রচুর জায়গায় প্রচুর কাজ করা হলো, আমাদের চাকরি থেকে বঞ্চিত করে। আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে, পরিবারগুলো শেষ হয়ে গেছে। আর কটা দিন বা চাকরি বাকরি করবে আমাদের এই চাকরি প্রার্থীরা? তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে করজোরে অনুরোধ, আমরা পরশুদিন আবার সেই দাবিপত্র পেশ করতে যাব। আপনারা অতি দ্রুত আমাদের এই নিয়োগ প্রক্রিয়ায় আপার প্রাইমারির যে 14,339টা ভ্যাকান্সি ছিল, সেই ভ্যাকান্সিতেও প্রায় 1,500 থেকে 2,000 ভ্যাকান্সি ফাঁকা থাকবে। তাহলে আজকে 2014 থেকে শুরু করে 2022 সাল 23 সাল আমাদের নিয়োগ প্রক্রিয়া, ইন্টারভিউ হয়ে তার প্যানেল হয়ে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। এই যে দীর্ঘ 10 বছরের ভ্যাকান্সি আমরা আরটিআই করে দেখেছি যে কমপক্ষে 10,109টা ভ্যাকান্সি আছে, সেটা 2019 সাল পর্যন্ত। তারপরের ভ্যাকান্সিগুলো এখনও পড়ে আছে। তাহলে আপার প্রাইমারির হাজার হাজার শূন্যপদ আছে। এই জায়গায় যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ওবিসি সার্টিফিকেটের সঙ্গে বা কেসের সঙ্গে আমাদের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই, আপনি যদি মনে করেন যে স্কুলগুলোকে বাঁচাতে হবে, শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, 10টা বছর আমাদের যে সমস্ত চাকরি প্রার্থীগুলো বসে আছে টেট পাস 10 এবং হাজার হাজার ভবিষ্যৎ প্রজন্ম তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থার পুনরায় হাল ধরতে আপনি একটা যুগান্তকারী পদক্ষেপ নিন। আপনি যদি বলেন যে আমার এখনও শিক্ষক লাগবে, আমাদের টেট পাস 10 সব রাস্তায় শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এবং রাজ্যের প্রত্যেকটা প্রান্তে হাজার হাজার টেট পাস 10 আমরা যোগ্য চাকরি প্রার্থীরা বসে আছি। সেই চাকরি প্রার্থীগুলো এই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ধরার ক্ষেত্রে প্রস্তুত। শুধু আপনার একটা মানবিক পদক্ষেপটা আমরা আশা করছি। আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা সময় পড়বে যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিজে প্রাইমারির ক্ষেত্রে হাজার হাজার নিয়োগ করেছেন, নিয়োগের নির্দেশ দিয়েছেন এবং সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি ঘোষণা করেছেন। আমরা সেই চাকরি প্রার্থী আপার প্রাইমারি যাদের সাথে 2014 সালে প্রাইমারি পরীক্ষা হয়েছে, আপনি 2014 সালে 32,000 নিয়োগ করেছেন। 32,000 নিয়োগ করার পর 2016 সালে গিয়ে ওই 2014 সালে যারা পাশ করে টেট পাস করে বসেছিল তাদেরকে আবার 16,500 নিয়োগ করেছেন। সেই 16 সালে দাঁড়িয়ে থেকে আমাদের আপার প্রাইমারিতেও কিছু হয়নি। তারপর 2017 সালে আপনি প্রাইমারির আবার ফর্ম ফিল আপ করিয়েছেন। তখনও আপার প্রাইমারি আমরা বসে আছি টেট পাস করে, আমরা তখনও নিয়োগ পাইনি। তারপরে 2020-তে গিয়ে তাদের পরীক্ষা হয়, আমরা 2020-তে তখনও আমরা নিয়োগ পাইনি। তারপরে 11,000 তাদের নিয়োগের অর্ডার হয়, তখন নিয়োগ হয়েছে। আমরা আপার প্রাইমারি তখনও নিয়োগ পাইনি। 2022-এ টেট পরীক্ষা হয়েছে প্রাইমারি, 2023-এ টেট পরীক্ষা হয়েছে। এই যে এতগুলো ধারাবাহিক তারা যে সুযোগগুলো পেয়েছে,
তারা পড়াশোনার জগতে ছিল ধারাবাহিকভাবে। আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা 2014 সাল থেকে 1 বছর 2 বছর 3 বছর প্রিপারেশন ধরে রাখতে আর কটা দিন সে প্রিপারেশন ধরে রাখবে, কারণ প্রত্যেকজনের ফ্যামিলি আছে। সেই ফ্যামিলির কাজকর্ম ইনকাম সোর্সকে একটু কম করে তারা একটা সময় বাঁচিয়ে প্রত্যেকটা মুহূর্তে তারা পড়াশোনা করে রেখেছে। কিন্তু আজকে এই জায়গায় এসে সেই জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা, ভরসার জায়গাটা শেষ হয়ে গেছে যে এই বছর পরীক্ষা হবে। তাহলে আজকে সবাই যা যা পড়েছিল সবই ভুলে যাওয়ার মতো, ভুলেই গেছে। কম্পিটিশনে হয়তো পাস করবে, কিন্তু কাট অফ মার্কসে তারা ইন্টারভিউতে কোনোদিন ডাক পাবে না। এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে আজকে এই চাকরি প্রার্থীরা। যদি আমরা রাজনীতির কথা বলি, তাহলে আমাদের আপার প্রাইমারির হাজার হাজার ছেলে মেয়ে তারাও তৃণমূল করে, তাদের বাপ চাচা কাকা জ্যাঠারাও তৃণমূল করে। সেই তৃণমূল পরিবারের ছেলেটাও আজকে 11 বছর 14 বছর পেরিয়ে গেছে। সেই তৃণমূলের পরিবারের ছেলেটাও 11 বছর 14 বছর পেরিয়ে গেছে, তার বয়স শেষ হয়ে গেছে। একটার সময় ইতিহাসের চাকা বদলাবেই, সরকার পরিবর্তন হবেই, মাননীয় মুখ্যমন্ত্রী। সেই দিন কিন্তু ওই পরিবার থেকে শুরু করে পশ্চিমবাংলার আনাচে কানাচে হাজার হাজার যে পরিবার আপার প্রাইমারির আমরা পড়ে আছি, টেট পাস 10 বিএড করে আমরা, সেই দিন কিন্তু কেউ এক ফোঁটা চোখে জল ফেলবে না এই সরকারের জন্য। কিন্তু তখনই ফেলবে যে না, এই সরকারের আমলে আমাদেরকে 10 বছর ফেলিয়ে রাখলেও, আমাদেরকে যন্ত্রণা কষ্ট দিলেও শেষ মুহূর্তে অন্তত আমাদেরকে চাকরি দিয়েছে। আজকে তৃণমূল পরিবারের ছেলেটাকেও আপনি জিজ্ঞাসা করুন কেমন আছে সে। হয়তো তার বাবা কাকা জ্যাঠা যেই হোক, শুধু পার্টি করে কিছু রুটি রোজগার হচ্ছে বলে তারা হয়তো এখন কিছু বলছে না। আজকে আমাকেই ব্যক্তিগতভাবে, আমি যে শিক্ষকের কাছে পড়ি, সে শিক্ষক সেলের একজন সদস্য, সেই স্যারও আমাকে বলতে পারে না যে আজহার তুই অন্যদিকে কি করবি, তুই কি করছিস। কারণ আমি তিনার কাছে পড়তাম, MA বিএড করার পর টেট পাস 10 করে আজকে আমি পড়ে আছি 11 বছর। তিনি ভালোভাবেই জানেন। তিনিও আমার কাছে বলতে পারে না যে একটু ভোটের জন্য এই খাট, বা একটু আমাদের সঙ্গে একটু ঘোরাফেরা কর, কিছু বলতে পারে না। কারণ তিনি নিজেও বলেন যে আমার তো কিছু করার নেই, আমাদের তো কিছু করার নেই। এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবাংলার প্রত্যেকটা পরিবারের ছেলেমেয়েরা আছে। একটা দিক, হ্যাঁ আমরা জানি যে ভোটের রাজনীতিতে, আমরা ভোটের বাইরে বা রাজনীতির বাইরে আমরা কেউ নই, আমরা রাজনৈতিক শিকার। আজকে লক্ষ্মী ভাণ্ডার বিভিন্ন রকম প্রকল্পগুলো হচ্ছে, তারা অনেক প্রান্তিক পরিবারের মানুষ কিছু পেত না, তারা পায়, তারা ভোট দিচ্ছে, সরকার টিকে আছে। কিন্তু সেই পরিবারের ছেলে মেয়েটাও আজকে একটা অংশের পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার জগৎ থেকে বিচ্ছিন্ন। তারা যখন বড় হবে, ওই যে হাল ধরবে মাঠের, আর ওই পরিযায়ী শ্রমিক হবে, সেই দিনও মাননীয় মুখ্যমন্ত্রী ওই পরিবারগুলো বলবে যে এই শিক্ষা ব্যবস্থার এই হাল করে দিয়ে আমার ছেলেটা সারা জীবন আর কোনো চাকরি বাকরি বা অন্য কিছুর স্বপ্ন আর পেল না, সব শেষ হয়ে গেছে। সেই দিন তারা নাম করবে না, বরঞ্চ দোষারোপ করবে। আর যারা শিক্ষার আলোয় আলোকিত হতে চায়, শিক্ষার আলোয় আলোকিত হয়ে আজকে চাকরি প্রার্থী হয়ে বসে আছে, তারাও বলবে যে এই সরকার আমাদের জন্য কিছু করেনি, শেষ করে দিয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমরা এই হাজার হাজার আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আমাদের অবস্থা এইটা। সারা জীবন এই সরকারের একটা কলঙ্কিত, একটা অন্ধকার অধ্যায় হিসাবে আপার প্রাইমারি থেকে যাবে। তাই এখনো সময় আছে, যদি এই চাকরি প্রার্থীদেরও চাকরি দেওয়া হয়, তারা একটা দিন বলবে যে না, অন্তত এই মুখ্যমন্ত্রীর আমলে, পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, হ্যাঁ তিনি 10 বছর পর হলেও আমাদের দিকে তাকিয়েছিলেন। শুধু প্রাইমারির দিকে তাকাইনি, একটা আপার প্রাইমারি বলে যে সেকশন আছে 5 to 8, এই শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রাখার জন্য তিনি নিয়োগের ব্যবস্থা করেছেন। তাই প্রত্যেকটা সহযোদ্ধাকে বলবো, যারা এই লাইভটা শুনছেন তারা অবশ্যই শেয়ার করবেন। আমরা চাই আমাদের এই লাইভ, আমাদের এই বার্তা যদি আপনার নিজের বার্তা হয়, আপনার নিজের কথা থাকে, তাহলে এই কথাটা
শুধু শুনলে হবে না, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে পৌঁছায়। পশ্চিমবাংলার প্রত্যেকটা নেতা মন্ত্রী যারা আছে, স্থানীয় বিধায়ক যারা আছে, তাদের কাছে এই কথাটা পৌঁছানো দরকার আছে যে তৃণমূলের পরিবারের, তৃণমূল দলের, রাজনৈতিক দলেরও পরিবারের ছেলেটাও আজকে 10, কারো 14 বছর, কারো 11 বছর বঞ্চিত হয়ে আছে আপার প্রাইমারিতে টেট পাস করে। টাকা দিয়ে চাকরি দিতে হবে না, সেই ছেলেগুলো যোগ্য ছেলে যে দীর্ঘ 10-11 বছরের যে আপার প্রাইমারির হাজার হাজার ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিতে নিয়োগ করুন। টেট পাস সেই চাকরি প্রার্থীদের নিয়োগ করুন। এখনও চলমান নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 2000 ভ্যাকান্সি, 1.5 থেকে 2000 ভ্যাকান্সি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 2014 সালে যে প্রাইমারিতে আমরা যারা টেট পাস 2014 সালে পড়ে আছে তাদের থেকে আরও 16,500 আমরা নেব, আমাদের টিচার দরকার আছে। তাহলে আপার প্রাইমারির ক্ষেত্রে আজকে 11 বছর যদি 5000 করেও নিয়োগ হতো প্রত্যেকটা বছরে, তাহলে 55,000 ভ্যাকান্সি এখনও পর্যন্ত আপার প্রাইমারিতে আছে। তাহলে সেই ভ্যাকান্সিতে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ করুন। তাহলে তৃণমূল, যদি রাজনৈতিকভাবেই বলে, তৃণমূল পরিবারের যোগ্য ছেলেটাও যে আজকে হা হুতাশ করছে, সেই ছেলেটাও চাকরি পাবে এবং সেও একদিন বলবে যে এই আমলে আমি চাকরিটা পেয়েছিলাম। এটা ভাবতে বলছি। এটা চিরস্থায়ী উন্নয়ন, যে 10 বছর পরে হলেও বলবে যে এটা আমাকে কাজ করে গেছে। কিন্তু যে অনুদানগুলো, যে ভাতাগুলো হচ্ছে, হ্যাঁ সাময়িকভাবে এটা খুব বাস্তব, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভাববেন যে এটাও একটা ভাবার জিনিস যে 10 বছর 20 বছর পর কিন্তু এই অনুদানগুলো কেউ মনে করবে না, বরঞ্চ ঘুরিয়ে বলবে যে ওই অনুদানগুলো নিতে নিতে আমার ছেলেটা শিক্ষা পায়নি, যোগ্য টিচার পায়নি, উপযুক্ত সংখ্যক টিচার ছিল না স্কুলে, যার কারণে আমার ছেলেটা গিয়েছে থালাবাটি মিড ডে মিল খেয়ে বাড়ি এসেছে কিন্তু শিক্ষা পায়নি, আর যার কারণে শেষে আজকে সে পরিযায়ী শ্রমিক বা রাজমিস্ত্রি বা টোটো চালকে পরিণত হয়েছে। তার জন্য এই সরকার দায়ী ছিল। সারা জীবন এই অপবাদটাকে নিয়ে বহন করতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বারবার বার্তা দিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা একবার ভেবে দেখুন। আমাদেরও পরিবার আছে, পরিজন আছে, আমাদেরও ভোটার আছে। যদি একটু লক্ষ্য করেন, খোঁজ নেন, আমাদের এই আপার প্রাইমারির, আমি ব্যক্তিগতভাবে জানি যে ভোটের সময় তৃণমূলের বুথ এজেন্ট হিসাবে কাজ করেছেন, বুথের মেম্বার এবং প্রধান পর্যন্ত আছে আমাদের এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। সেই ছেলেগুলো আপার প্রাইমারিতে আজকে কাতরাচ্ছে। ভেবে দেখবেন এটা। আমি পার্টির দিক থেকে বলছি না, আমাদের আপামর হাজার হাজার চাকরি প্রার্থী যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, আমাদের এই মঞ্চ, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, যেটা শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আজকে প্রায় 1000 দিনের কাছাকাছি অবস্থান বিক্ষোভ করছে, সেখানে এসে দেখে যান যে আমাদের রাজনৈতিক রং লাগানোর অনেক রকমভাবে চক্রান্ত করা হয়েছে, কিন্তু আমরা কোনো সময় কোনো দিকে যাইনি। আপনি একবার খোঁজ নিয়ে দেখুন, নবান্ন থেকে যে এসবি আইবি আছেন, তিনারা যে রিপোর্ট দেন যে আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের আছে কিনা। আমরা আমাদের চাকরি প্রার্থীরা আপনার ব্যানার নিয়ে, আপনার ফেস্টুন নিয়ে, কাট আউট নিয়ে আমাদের মিছিল পর্যন্ত হয়েছে, শুধু কারণ আমরা আশাবাদী যে সরকার, বিশেষ করে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন তাহলে আমাদের এই বঞ্চনা আমাদের লাঘব হবে। আমরা অন্যায্য কোনো দাবি করেনি। আমাদের 2016 সেপ্টেম্বর কলকাতা যে গেজেট, যেটা সরকার নির্ধারিত যে গেজেট রুল, সেখানে পরিষ্কার লেখা ছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ হবে। কেন ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সেটা ছিল? নিশ্চয়ই এরকম ছিল যে কোনো চাকরি প্রার্থী যাতে ভিকটিম না হয়, কারোর সঙ্গে যাতে বঞ্চনা না করা হয়। যদি ইন্টারভিউটা 10 বছর পরেও হয় কোনো কারণবশত, তাহলে সেই বছরগুলোতে পরীক্ষা যেহেতু হবে না বা হয়নি, তাহলে অন্তত সিটটা আপডেট করলে সেই ছেলে মেয়েগুলো তারা চাকরি পাবে। আজকে আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের বয়স শেষ হয়ে গেছে, আমাদের সঙ্গে যে 10 বছর সেই সিটটা আপডেট হয়নি। যদি আমাদের পরীক্ষা হতো ধারাবাহিকভাবে প্রত্যেকটা বছর, তাহলে আমাদের এই সহযোদ্ধারা সবাই কম বেশি আজকে না হলে একটা পরীক্ষা, না হলে দ্বিতীয় না হলে তৃতীয় পরীক্ষাতে হলেও কোয়ালিফাই করে তারা চাকরিটা পেয়ে যেত। আজকে শিক্ষকতার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো পূরণ হতো। আজকে আমাদের সমাজের কোনো মান মর্যাদা নেই, আজকে মান সম্মান নেই, খুব বাস্তব। আজকে যে ছেলেটা MA BEd পাস, তার কোনো দাম নেই।
আমরা যতই বলি না কেন, কিন্তু বাস্তবে এসে সমাজে কেউ তাকিয়ে দেখে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিজেও ভালোভাবে জানেন যে সামাজিক প্রেক্ষাপট, মানুষের চাওয়া পাওয়া পরিবর্তন হয়ে গেছে। আমরা চাই আমাদের সেই শিক্ষা ব্যবস্থার হাল ধরার জায়গাটা আমাদেরকে দিন, আপনাকে একটা অভিভাবক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি রাজ্যের শিক্ষা ব্যবস্থা, জনসাধারণ শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর দিকটা আপনার দেখবেন, এবং তার জন্য আমরা জনপ্রতিনিধি আমরা পাঠিয়েছি। কিন্তু আমরাই আজকে ভুক্তভোগী। এটা আমরা আশা করিনি যে আমাদের জীবনে এরকম একটা অন্ধকার, একটা হতাশাগ্রস্ত জীবনের মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সহ যে সমস্ত নেতা মন্ত্রী আছেন যারা এই লাইভটা দেখবেন, তিনাদের কাছে করজোরে অনুরোধ যে আমরা রাজপথে তো আমরা আবেদন রাখতে চলেছি। আগামী শুক্রবার 28শে ফেব্রুয়ারি শিয়ালদা বিগ বাজার থেকে শুরু করে ধর্মতলা ড্রোনা ক্রসিং পর্যন্ত 12টার সময় আমাদের মিছিল শুরু হয়ে যাবে। আপনারা 11টা সাড়ে 11টার মধ্যে শিয়ালদা বিগ বাজারে এসে উপস্থিত হবেন। এর পাশাপাশি আমি বলতে চাইব, আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত বুদ্ধিজীবী আছেন, যারা শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব আছেন, তারাও আমাদের সঙ্গে এই মহামিছিলে পা মেলাবেন এবং আমাদের পাশে থাকবেন। আর সব থেকে যেটা বড় কথা, আমাদের যারা সহযোদ্ধারা যারা আছেন, সহযোদ্ধাদের কাছে বার্তা যে দেখুন, শুধু এই মিছিলই নয়, এর আগের লাইভেও আমরা বলেছি আমাদের ধারাবাহিকভাবে চলবে। আমরা যে আছি বেঁচে, কীটের মতো হলেও যে আমরা বেঁচে আছি সেইটা জানান দেওয়ার জন্য আমাদেরকে রাস্তায় যেতে হবে। প্রত্যেক দিন আপনাদেরকে ডাকা হয় না যে আপনার সময় হচ্ছে না। হ্যাঁ, আমি জানি আর অর্থনৈতিক অনেক সমস্যার মধ্য দিয়েও অনেকজন যায়, কিন্তু 2 মাস 3 মাস বা 4 মাস পর হলেও যে মিছিলটা ডাকা হচ্ছে, সেই মিছিলে দলে দলে অন্তত যোগ দিন। আর না হলে ওই 200 জন 300 জন গিয়ে একটা হাস্যকর পরিবেশ আপনারা তৈরি করবেন না। অনেকজন ভেবে নিয়েছেন ওই করছে, হচ্ছে, হবে, হোক, কিন্তু এই কারণেই হচ্ছে না যে আপনি আমি একজন করে করে হাজার হাজার ক্যান্ডিডেট আমরা যন্ত্রণায়, দুঃখে, কষ্টে, বাড়িতে, প্রত্যন্ত গ্রামে আমরা দিন কাটাচ্ছি, অথচ আমরা এই একটা দিন 10,000 20,000 ক্যান্ডিডেট এক হতে পারছি না। শুধু এই কারণ আছে অনেক। আমাদের এই মিছিলে, মহামিছিলে পা মেলান, আমাদের সঙ্গে সঙ্গ দিন, আমাদের এই মহামিছিলে অংশগ্রহণ করুন। সরি, একটু কানেকশন হয়ে গেছিল। তাদেরকে বলবো বাড়ি থেকে বেরিয়ে আসুন। আর যারা সহযোদ্ধারা আছেন, বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন, আমরা জানি ব্যক্তিগতভাবে অনেকজনই কাজের মধ্যে আছেন, আর কিছুজন আছে তারা ভেবেই নিয়েছে যে আমাদের জীবন যেরকমভাবে চলছে সেভাবেই চলুক, ভাগ্যে থাকলে হবে। তাদেরকে বলবো যে আমাদের লড়াই আমরা জারি রেখেছি। অনেক সহযোদ্ধা তারা উদ্যোগ নিয়েছেন, প্রত্যেকটা জেলাতে মিটিং শুরু হয়েছে, বার্তা যাচ্ছে। আপনারাও এই মহামিছিলে আসুন। 2026 সাল বিধানসভা ভোট, তার আগে আমরা চাইব যে আমাদের আপার প্রাইমারি যারা পড়ে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইমারির যেমন 16,500 মতো নিয়েছিলেন, সেই রকম আমাদের আরও সিট আপডেট করে যে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে, সেই কাউন্সিলিং প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা নিয়োগের ব্যবস্থা করুন, সেটা আমাদের দাবি থাকবে। এবং সেটা 4th কাউন্সিলিংয়ের লিস্ট দিয়েছে, আপনারা দেখেছেন যে 6 তারিখ, তারপর পরই কিন্তু আমাদের প্রচুর ভ্যাকান্সি, এমনি 14,000 যে 52টা যে প্যানেল হয়েছে সেখান থেকে এমনি ভ্যাকান্সি পড়ে থাকবে প্রায় 1,500 ভ্যাকান্সি পড়ে থাকবে। আরও টিচার লাগবে। শুধু তাই নয়, আমাদের গেজেটে লেখা ছিল 14,339, কিন্তু প্যানেল হয়নি। এবং তার পাশাপাশি হাজার হাজার শূন্য পদ পড়ে আছে। সেই শূন্য পদে আমাদের অবিলম্বে এই 4th কাউন্সিলিংয়ের পরপরই যে সিটগুলো পড়ে আছে সেই সিট সংযুক্ত করে আমাদেরকে ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে এবং দ্রুত নিয়োগ করতে হবে। কারণ আমাদের
নতুন নোটিফিকেশান বা পরীক্ষা সিস্টেমে আমাদের 50% ক্যান্ডিডেট বাদ পড়ে যাবে, কারণ বয়স নেই। আর যে ক্যান্ডিডেটগুলো পরীক্ষা দেবে তাদের পরীক্ষায় বসার মতো আর মানসিক মেন্টাল এবিলিটি নেই, স্টেবল নয় তারা। ফলে আমরা চাই, আমাদের দাবিও ছিল দীর্ঘদিন, এখনও সেই দাবি, যে সমস্ত সিটটা আপডেট করে আমরা টেট পাস 10 যারা পড়ে আছি তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হোক। প্রাইমারিতে একাধিকবার নিয়োগ হয়েছে, 2014 সালে আমরাও পরীক্ষা দিয়েছিলাম। আমাদের যদি ওরকম নিয়োগ হতো আমরাও চাকরি পেয়ে যেতাম, আমাদেরকে আর এইভাবে বারবার রাস্তায় নামতে হতো না। তাই আমাদের আবেদন, যে আমাদের এই সার্বিক আবেদন, আমাদের যে সমস্ত আপডেট শিটে যাতে নিয়োগ হয়, তার জন্য আমরা 28শে ফেব্রুয়ারি পরশুদিন শুক্রবার শিয়ালদা বিগ বাজার থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত আমরা মহামিছিল করব। আমাদের দাবি দেওয়া বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তথা রাজ্যের সমস্ত মন্ত্রী তথা জনগণের কাছে আমাদের যে ঐতিহাসিক যন্ত্রণা, আমরা যে কালো অন্ধকার অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই কথা তুলে ধরব, যাতে আমাদের বিষয়টা নিয়ে ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মানবিক পদক্ষেপ রাখেন, যেখানে সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে সব ছেলেমেয়েরাই চাকরির সুযোগ সুবিধাটা পাবে। এবং আমরা চাইব যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মিছিল, মহামিছিলের পরপরই যে তিনি তার কার্যক্রম শুরু করবেন, শিক্ষামন্ত্রী কার্যক্রম শুরু করবেন, যে কিভাবে এই ছেলে মেয়েগুলোকে 10-11টা বছর বসিয়ে রেখেছে তাদের নিয়োগের ব্যবস্থা করা হয়। এবং তার পাশাপাশি আমাদের 2 জায়গায় ডেপুটেশন কর্মসূচি আছে, ওই দিন যাবে, আমরা বার্তা দেব যে আমাদের বিষয়টা অতি দ্রুত যাতে সমাধান করা হয়। তাই আরও একবার প্রত্যেকটা সহযোদ্ধাকে বলবো যে আগামী শুক্রবার 28শে ফেব্রুয়ারি শিয়ালদা বিগ বাজারের সামনে আমরা সকলেই জমায়েত হব এবং ডরিনা ক্রসিংয়ের উদ্দেশ্যে, ধর্মতলার উদ্দেশ্যে আমাদের মহামিছিল শুরু হবে। সকলেই আপনারা 11টা থেকে 11:30টার মধ্যে উপস্থিত হয়ে যাবেন। তারপর আধ ঘন্টা, 1.5 ঘন্টা ওগুলো সকলকে দাঁড়ানো একটা ব্যাপার থেকেই যায়, আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তারপরে 12টার দিকে আমাদের মহামিছিল এগিয়ে যাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকেই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দ গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন। ধন্যবাদ।